আসসালামু আলাইকুম। মেডিবির নার্সিং অ্যাডমিশন কোর্সের সাথে আমি আছি মুশফিকা রহমান অন্না। আমি আছি তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে। তো প্রথমে আমার পরিচয়, আমার নাম হচ্ছে মুশফিকা রহমান অন্না। পড়াশোনা হচ্ছে বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার, ঢাকা নার্সিং কলেজ। আচ্ছা, আমরা আজকে যে লেকচারটা পড়বো সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের লেকচার 1, প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে ল্যাবরেটরিতে মূলত কি কি ব্যবহার করা হয়। তো প্রথমে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাপ্রন। ল্যাবরেটরিতে যেতে হলে আমাদের প্রথমেই অ্যাপ্রন পড়তে হয়, তার কারণ ওখানে অনেক কেমিক্যাল থাকে, তো সেটা হচ্ছে যাতে আমাদের শরীরের সংস্পর্শে না আসে সেই চেষ্টাটা করার জন্য আমাদের অ্যাপ্রন পরা হয়। তো অ্যাপ্রনের ক্ষেত্রে বিশেষ ফিচার হচ্ছে হাতাটা 3/4 হতে হবে, কারণ দেখা গেছে ফুল হাতা হয়ে গেলে তখন হচ্ছে যে কোনো কেমিক্যাল নিয়ে কাজ করার সময় আমাদের অ্যাপ্রনের হাতায় লেগে যেতে পারে বা শরীরেও লেগে যেতে পারে, এই জন্য হচ্ছে 3/4 হাতাটা ইউজ করা হয়। এরপর নিরাপদ চশমা ব্যবহার করা হয়, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয় কেমিক্যাল ধরার সময়, মাস্ক ইউজ করতে হয়। তারপর পায়ের আলাদা হচ্ছে একটা রাবার স্যান্ডেল পাওয়া যায়, সেটা ইউজ করতে হয়। আর হচ্ছে মাথার ক্যাপ। এখন হ্যান্ড গ্লাভস এর বিভিন্ন আবার প্রকারভেদ রয়েছে, তো সেখানে বাজারে আমাদের বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। তো এর মধ্যে একটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এটা প্রধানত সব ল্যাবরেটরিতে এই নাইট্রাইল গ্লাভসটাই বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে জিটেক্স গ্লাভস। এই গ্লাভসটা হচ্ছে ফাইবার কাঁচ দ্বারা তৈরি, এটা হচ্ছে মেইন পয়েন্ট, এটা একটু মনে রাখতে হবে যে ফাইবার কাঁচ দ্বারা তৈরি করা হয় জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস দিয়ে হচ্ছে মূল হচ্ছে ফাইবার কাঁচ, হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফাইবার কাঁচ দ্বারা এটা তৈরি করা হবে। আচ্ছা, লাটেক্স গ্লাভস। লাটেক্সের ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে এটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে লাটেক্স গ্লাভস। তো এটা ইউজের ক্ষেত্রে একটু আবার ভেবে দেখতে হয়, যাদের অ্যালার্জির সমস্যা আছে ওরা আবার এটা ইউজ করতে পারে না। আর আছে হচ্ছে পিভিসি গ্লাস। আচ্ছা, পিভিসির একটা ফুল মিনিং আছে, সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। একটু লিখে দেই পাশে, পলিভিনাইল ক্লোরাইড। আর একটা হচ্ছে নিওপ্রিন গ্লাভস। তো মোটামুটি এই 5টা গ্লাভসের নামটা একটু মাথায় রাখতে পারলেই হবে। আর হচ্ছে নিচে আমি একটা শর্টকাট রাখছি, সেটা হচ্ছে জিলাভি, মানে জিলাপির সাথে মনে রেখেও হচ্ছে করা যায় জিলাপি, জিটেক্স, লাটেক্স আর হচ্ছে ভিনাইল গ্লাভস। সাথে একটু এটা মনে রাখতে হবে যে জিটেক্স গ্লাভসের ক্ষেত্রে জিটেক্স হচ্ছে জ্বলন্ত বস্তু, যখন কোনো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করা হয় তখন হচ্ছে ইউজ করতে হয়। লাটেক্স সংক্রামক বস্তু ইউজ করতে হবে। আর ভিনাইল গ্লাভস মূলত হচ্ছে ক্ষয়কারী যেসব পদার্থ থাকে ওইগুলো নিয়ে যখন কাজ করা হয় তখন হচ্ছে লাটেক্স গ্লাভস ইউজ করতে হয়। আচ্ছা, এরপর আমাদের যেটা চলে আসতেছে সেটা হচ্ছে গ্লাস সামগ্রী। গ্লাস সামগ্রী মূলত হচ্ছে 2 প্রকারের গ্লাস সামগ্রী হয়, কোমল গ্লাস সামগ্রী আর হচ্ছে পাইরেক্স গ্লাস সামগ্রী। তো কোমল গ্লাস দিয়ে হচ্ছে যেসব জিনিস তৈরি করা হয় সেগুলো হচ্ছে কাঁচ নল, বিকার, ওয়াচ গ্লাস, ফানেল, সফট গ্লাস, রিএজেন্ট, লিভিক শীতক, সিলিকেট, এগুলোর যে সমস্ত বোতলগুলো হয় সেগুলো হচ্ছে কোমল গ্লাস দিয়ে ব্যবহার করতে হয়, আর পাইরেক্স গ্লাস সামগ্রী মানে যে কাঁচটা হচ্ছে একটু মোটা হয় সেটা হচ্ছে পাইরেক্স গ্লাস। কনিক্যাল ফ্লাক্স, পিপেট, বুরেট, মেজারিং ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার, জিঙ্ক ও বেরিয়াম বোরোসিলিকেটস, এই সমস্ত যে কেমিক্যাল মাপার জন্য বা কেমিক্যাল রাখার জন্য এগুলো হচ্ছে পাইরেক্স গ্লাস দিয়ে ইউজ করা হয়। আরেকটা কথা বলি, আমরা যে চশমাটা পরি, আমাদের পরনে যে চশমাটা থাকে সেটা হচ্ছে পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি হয়। আচ্ছা, এখানে একটা কথা, বি কেয়ারফুল থাকতে হবে আমাদের এমসিকিউর ক্ষেত্রে। ক্লিনজিং মিশ্রণ আর ক্লিনিং মিশ্রণ, এই দুইটা নিয়ে একটু ঝামেলা থাকতে পারে। তো মানে দেখতে হবে ভালোভাবে যে ক্লিনজিং বলছে নাকি ক্লিনিং বলছে। যদি ক্লিনজিং বলে থাকে তাহলে এই মিশ্রণটা হবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। ক্লিনজিং মিশ্রণ বলে থাকলে পটাশিয়াম ডাইক্রোমেট, আর যদি ক্লিনিং মিশ্রণ বলে তাহলে হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট। এটা একটু মাথায় রাখার বিষয়। এরপর হচ্ছে গ্লাস সামগ্রী ধৌত। এখন গ্লাস সামগ্রী ব্যবহার করার পরে আসলে ধোয়ার একটা বিষয় থাকে, তো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে যেটা দিয়ে ধুতে হবে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ বড় প্লাস্টিক গামলায় নিয়ে এগুলোতে হচ্ছে ময়লাযুক্ত গ্লাস সামগ্রী রেখে পরিষ্কার করতে হয়। এতটুকু মনে রাখলেই হবে, সোডিয়াম কার্বনেট দ্রবণের 10% লঘু দ্রবণ ইউজ করে হচ্ছে গ্লাস সামগ্রী ধুইতে হয়। এরপর থাকে হচ্ছে ডিটারজেন্ট, ডেকন 90 বলে মূলত ওই ডিটারজেন্টটাকে। এই ডেকন 90 মূলত ব্যবহার করা হয় কারণ হচ্ছে এটা একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, আর এটা পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না। ডিটারজেন্ট মূলত হচ্ছে পানির জন্য একটা ক্ষতিকর পদার্থ বলাই চলে, তো ডেকন 90টা ইউজ করা হয় যাতে এটা হচ্ছে পানিতে তেমন দূষণ সৃষ্টি করতে না পারে।
আর এটা বায়োডিগ্রেডেবল, মানে 100% অণুজীব দ্বারা ভাঙ্গনযোগ্য। অণুজীবটা এটাকে ভাঙতে পারে, ডেকন 90টাকে ভাঙতে পারে। আর আছে হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে ব্যবহৃত হলো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক। এতক্ষণ যে পরিষ্কারক গুলো পড়লাম, সোডিয়াম কার্বনেট বা ডিটারজেন্ট ডেকন 90, এটা থেকে হচ্ছে সবচেয়ে ভালো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা হচ্ছে মূলত বুলেটের গায়ে লেগে থাকা গ্রিজ বা তেল জাতীয় পদার্থ দূর করে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক। ক্রোমিক অ্যাসিডটা তীব্র জারক, বিক্রিয়াকালে এটা জাইমান অক্সিজেন পরমাণু উৎপন্ন করে। যেহেতু জারক, আর আমরা জানি জারকের হচ্ছে জাইমান অক্সিডেন্ট উৎপন্ন হয়, তো সেটা হচ্ছে গ্রিজ বা তেল জাতীয় ময়লাকে দূর করতে সাহায্য করে থাকে। এখন আমরা চলে আসব হচ্ছে রাসায়নিক নীতি বা ব্যালেন্স। সংজ্ঞা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহৃত নীতিকে রাসায়নিক নীতি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। এটা একটু মনে রাখার বিষয় যে গ্রাম এককের দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত। অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করা হয় যে রাসায়নিক ব্যালেন্সে হচ্ছে কত থেকে কত পর্যন্ত পরিমাপ করা যায়, তো এই সংখ্যাটা একটু আমাদের মনে রাখতে হবে। 0.01 থেকে 0.0001 গ্রাম পর্যন্ত পরিমাপ করা যাবে। আর কেমিক্যাল ব্যালেন্স হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। তো এখানে এই ছবিটা ইউজ করা হয়েছে মূলত হচ্ছে একটু মজা করে মনে রাখার জন্য, যে পলবঙ্গি আর ডিজিটাল ব্যালেন্সের মধ্যে যে পার্থক্যটা সেটা বোঝার জন্য। তো আমরা প্রথমে হচ্ছে দেখব, মাঝখানে যিনি আছেন উনি হচ্ছে আমাদের পলবঙ্গি ভাই, আর এই সাইডে আমরা যেটা পড়বো এটা হচ্ছে পলবঙ্গির ক্ষেত্রে পড়বো। যেহেতু পলবঙ্গি ভাই বলছি, সেহেতু সে একটা মানুষ হবে, তো তার হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স। আর তার দুইটা হাত থাকবে, মানে দুইটা পাল্লা থাকবে, আর উনি হচ্ছে কাঠির মতো শুকনা, সেজন্য হচ্ছে কাচের বাক্সে তাকে প্রোটেকশন দেয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর ওই সাইডে আমরা যাই, ওখানে লেখা আছে হচ্ছে শুকনা বঙ্গি ভাই, তাই হচ্ছে বিদ্যুতের দরকার নাই। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রয়োজন হয় না। আর মানুষ মাত্রই ভুল, ব্যক্তিগত ভুল থাকবেই। যেটাই আমরা হাতের কাজে করতে যাব সেখানে আমাদের ব্যক্তিগত ভুল থাকেই। শুকনা, সেজন্য হচ্ছে তার কাজ করতে একটু বেশি সময় লাগে, মানে ডিজিটাল থেকে হচ্ছে অ্যানালগে কাজ করতে বেশি টাইম লাগবে, এটাই স্বাভাবিক। এবার আমরা দেখব পলবঙ্গি ব্যালেন্সের 4টা অংশ। তো পলবঙ্গি ব্যালেন্স, কাচের বক্স যুক্ত বেদি থাকবে একটা, স্তম্ভ বা কলাম, পিলারও বলা যায়। তারপর একটা বিম আর পাল্লা থাকবে, আর হচ্ছে রাইডার বাহক থাকবে। এখন আমরা পড়বো হচ্ছে রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবকের একটা ম্যাথ আছে, ছোট্ট একটা ম্যাথ। রাসায়নিক নীতির বিমের দৈর্ঘ্যের প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলা হয়ে থাকে। শুধু এই সংজ্ঞাটা মনে রাখলেই হবে। রাইডার ধ্রুবকের সংজ্ঞা দিয়ে নিচে বলবে এটা কার সংজ্ঞা। এবার হচ্ছে রাইডার ধ্রুবকের গণনা। একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভর ইন্টু 2/100। একটা ম্যাথ দেয়া আছে। এখন পরীক্ষায় যদি হচ্ছে আসে এরকম ছোট ম্যাথ, যে 5 গ্রাম রাইডার ব্যবহার করলে তখন রাইডার ধ্রুবক কত, তো প্রথমে আমরা এখানে আমাদের ভর বলেই দিছে 5 গ্রাম, সূত্রটা লিখলাম যে ভর ইন্টু 2/100। 5 গ্রাম ভরের জায়গায় 5 বসায় দিব, বাকি সব ক্যালকুলেশন করে আমাদের রাইডার ধ্রুবক বের হবে 0.1 মিলিগ্রাম। এরপর এখানে কিছু সংজ্ঞা আছে, যেমন মোলার দ্রবণের একটা সংজ্ঞা আছে, বলে দিছে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবের 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ওই দ্রবের 1 মোলার দ্রবণ বলে। অত কিছু মাথায় রাখার দরকার নাই, মাথায় রাখলেই হবে শুধু 1 মোল। 1 মোল দেখেই হচ্ছে বসায় দেওয়া যাবে, এটা হচ্ছে মোলার দ্রবণের সংজ্ঞা। আচ্ছা, এবার হচ্ছে সেমিমোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবের 1 লিটার দ্রবণে অর্ধ মোল, মানে 0.5 মোল দ্রবণ যদি দ্রবীভূত থাকে, তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে সেমিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলারের ক্ষেত্রে শুধু মনে রাখলেই হবে 0.1 মোল। ঠিক আছে, এখন মোলার দ্রবণের ক্ষেত্রে মনে রাখতে হবে 1 মোল, সেমিমোলারের ক্ষেত্রে মনে রাখতে হবে 0.5 মোল, আর ডেসিমোলারের ক্ষেত্রে মনে রাখলেই হবে 0.1 মোল। এতটুকু মনে রাখলেই হবে। আর হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে দেয়া আছে। আচ্ছা, এটা
প্রাইমারি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলোকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়ে থাকে মূলত। আর প্রাইমারি স্ট্যান্ডার্ডের আরেকটা শর্টকাট হচ্ছে যেসব যৌগে কার্বন থাকে, কার্বন দেখলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, কার্বন থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এগুলা হচ্ছে শুষ্ক রাসায়নিক পদার্থ হয়, বিশুদ্ধ অবস্থায় এগুলো প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে আসলে বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে এগুলো অক্সিজেন সহ বিক্রিয়া করবে না, আর ওজন নেওয়ার সময় রাসায়নিক নিত্যকে এরা ক্ষয় করবে না, আর তাদের প্রস্তুত দ্রবণ হচ্ছে দীর্ঘকাল পর্যন্ত ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, মানে যে ঘনমাত্রায় তুমি তৈরি করে রাখছো সেই ঘনমাত্রাতেই থাকবে, চেঞ্জ হবে না অনেকদিন পর্যন্ত। যেমন কি কি হতে পারে, অনার্দ্র সোডিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে কেলাসিত অক্সালিক অ্যাসিড। এখানে অক্সালিক অ্যাসিড মনে না রেখে হচ্ছে সংকেতটা মনে রাখলে অ্যান্সার করতে সুবিধা, কারণ আমি একটু আগে বললাম যে কার্বন যেখানে থাকবে ওটাই আমরা হচ্ছে চোখ বন্ধ করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বসায় দিব, মানে কার্বন বলতে হচ্ছে সি দেখবো আর প্রাইমারি স্ট্যান্ডার্ড বসায় দিব। আর এরা হচ্ছে জারক। তো প্রাইমারি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এটা সব ভালো, প্রাইমারি স্ট্যান্ডার্ডে সবকিছু ভালো হবে। শুষ্ক অবস্থায় প্রস্তুত করা যাবে, বাতাসের সংস্পর্শে রাখলে সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না, তারপরে অনেকদিন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রেখে দেওয়া যাবে, এই হচ্ছে ভালো। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে ওর উল্টা হবে। ঠিক আছে, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যাবে, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকা, তারপর হচ্ছে ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তিক হয় না করা, প্রস্তুত করা, দীর্ঘদিন অপরিবর্তিত থাকা, এগুলোর একাধিক বৈশিষ্ট্য কিছুই থাকবে না সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তো উদাহরণ হচ্ছে কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা হচ্ছে জারক পদার্থ, সোডিয়াম থায়োসালফেট পেন্টাহাইড্রাইট, এগুলো হচ্ছে বিজারক পদার্থ। তো জারক আর বিজারক এগুলো একটু আলাদা করে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ডে সবকিছু ভালো, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে উল্টা বৈশিষ্ট্য হবে। যে কোনো একটা মনে রাখলেই চলবে, দুইটা যদি প্যাচ লেগে যায় যে কোনো একটার বৈশিষ্ট্য মনে রাখবা, বাকিটা হচ্ছে ওটার উল্টা। তো এখানে আবার আলাদা করে কিছু উদাহরণ দিয়ে দিছে। আচ্ছা, একটু আগে যে আমি বললাম প্রাইমারি স্ট্যান্ডার্ডে হচ্ছে সি দেখলে আমরা বসায় দিব, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা সি আছে, হ্যাঁ, তো এটা একটা কনফিউজের জায়গা। তো সেই জন্য হচ্ছে মনে রাখতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া বাকি যেটা থাকবে, যেখানে সি থাকবে, ওটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এই উদাহরণগুলোর বাইরে দিবে না, বইয়ের উদাহরণের বাইরে কখনোই হচ্ছে টিচাররা বানায় প্রশ্ন করে না। এরপর হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্সের মধ্যে একটা পার্থক্য। তো 4 ডিজিট ব্যালেন্সে হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাপ করা যাবে, 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাপ করা যায় 4 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে। আর 2 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে হচ্ছে 100 ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাপ করা যায়। আচ্ছা, তো এখানে আবার দিয়ে দিছে তারা 4 ঘর, 0.0001 4 ঘর পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে 2 ঘর, 0.01 দশমিকের পরে 2 ঘর পর্যন্ত। আচ্ছা, 4 ডিজিট ব্যালেন্সটা মাইক্রো ও সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে, আর 2 ডিজিট ব্যালেন্স হচ্ছে ম্যাক্রো ও সেমি মাইক্রো। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রো ও সেমি মাইক্রো, এটা হচ্ছে ম্যাক্রো। 2 ডিজিট হচ্ছে ম্যাক্রো, মাথায় রাখতে হবে। তারপরে এখানে সোডিয়াম থায়োসালফেটের ভর পরিমাপে ব্যবহার করা হয়, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলোর ভর পরিমাপের ক্ষেত্রে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। আর 4 ডিজিট ব্যালেন্স দিয়ে মূলত হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলা পরিমাপ করা হয়ে থাকে, আর এটার হচ্ছে প্রধানত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলা পরিমাপ করা হয়ে থাকে 2 ডিজিট ব্যালেন্সে। আর নিচে হচ্ছে অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট দেয়া আছে, এ হচ্ছে দুটাতেই কমন। এটাকে 4 ডিজিট ব্যালেন্স দিয়েও পরিমাপ করা যায়, 2 ডিজিট ব্যালেন্স দিয়েও পরিমাপ করা যায়। এবার হচ্ছে কাচের যন্ত্রপাতির ব্যবহার। এতক্ষণ আমরা কাচের যন্ত্রপাতি পড়ছি, এখন এগুলো কোথায় কি ইউজ করা হয় এটা দেখবো। প্রথমে আমরা দেখবো রাসায়নিক বিশ্লেষণের সংজ্ঞা। কোন রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণের মূল উপাদানসমূহকে শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতিসমূহ ল্যাবরেটরিতে অনুসরণ করা হয় তাকে রাসায়নিক বিশ্লেষণ বলবো। কোন একটা রাসায়নিক পদার্থকে শনাক্তকরণ আর হচ্ছে পরিমাণ নির্ধারণ করব, সেটাকে বলবো আমরা হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ। 2 প্রকার,
একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ আর একটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। ইংলিশটা একটু দেখে রাখতে পারো, মাঝে মাঝে ইংলিশে কোশ্চেন আসে, তখন যাতে ঘাবড়ে না যাও। আঙ্গিক বিশ্লেষণ আর হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। এবার হচ্ছে যন্ত্রপাতি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানির পরিমাপ করা হয়। মেজারিং সিলিন্ডার দিয়ে হচ্ছে গাঢ় অ্যাসিড আর পানি পরিমাপ করা হয়। আর সর্বনিম্ন 1 ml মাপা যাবে, এর নিচের গুলো মাপা যায় না মেজারিং সিলিন্ডার দিয়ে। এবার হচ্ছে আয়তনিক ফ্লাক্স আর মেজারিং ফ্লাক্স। যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরির জন্য ব্যবহৃত হয়। যে কোনো একটা ঘনমাত্রা, নির্দিষ্ট ঘনমাত্রা তোমাকে বলে দিল যে হচ্ছে এত ঘনমাত্রাই তোমার বানাইতে হবে, তো তখন আমরা আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স ইউজ করি। আর ফ্লাক্সের গায়ে হচ্ছে টিসি এই প্রতীকটা থাকে, এটা মানে হচ্ছে টু কন্টেইন। টিসি মিন্স টু কন্টেইন। আর হচ্ছে বুলেট। বুলেটের হচ্ছে ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 সেন্টিমিটার কিউব, এটা মনে রাখা লাগবে। আর হচ্ছে দুটি বিকারক দ্রবণের তুল্য পরিমাণ আয়তনকে মিশানোর কাজে বুলেট ব্যবহার করা হয়। বুলেটের কাজটা মাথায় রাখলেই হবে। এবার হচ্ছে পিপেট। একটা নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে আরেক পাত্রে নেওয়ার জন্য পিপেট ব্যবহার করা হয়। মূলত মুখ দিয়ে ইউজ করে বেশিরভাগ পিপেট। তো হচ্ছে ধরো তুমি দুইটা আয়তনের কোনো দ্রবণ নিলা, তো একটা থেকে আরেকটাতে যখন হচ্ছে ট্রান্সফার করবা তখন তোমার পিপেট ইউজ করা লাগবে। আর হচ্ছে বিকার। পাখির ঠোঁটের মতো দেখতে, পাখির ঠোঁটকে ইংলিশে বিক বলে, বিক। তো হচ্ছে ওখান থেকে বিকার শব্দটা আসছে, তো ওটা হচ্ছে পাখির ঠোঁটের মতো দেখতে, এই জন্য এটাকে বিকার বলবো। আর বিকার ইউজ করা হয় হচ্ছে আয়তনিক বিশ্লেষণ ও গুণগত বিশ্লেষণ কাজে। তরল পদার্থ, বিভিন্ন প্রকার দ্রবণ ও পানি ব্যবহারের ক্ষেত্রে বিকার ব্যবহার করা হবে। তরল পদার্থ, দ্রবণ, পানি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বিকার ইউজ করা হবে। আর হচ্ছে বিকারের সাহায্যে তরল পদার্থ ঢেলে নেওয়া, বুলেটে দ্রবণ স্থানান্তর করা, দ্রবণ বা তরল পদার্থকে বুনসেন বার্নারে উত্তপ্ত করা হয়। বুনসেন বার্নারে মূলত বিকারটা দিয়েই উত্তপ্ত করা হয়। বিকারের মধ্যে একটা দ্রবণ নিয়ে সেটা হচ্ছে বুনসেন বার্নারের উপরে রেখে উত্তপ্ত করা হয়। আর এই কাজ হচ্ছে বিকার দিয়ে ল্যাবরেটরিতে করা হয়। এবার আসছে হচ্ছে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা। তো স্পিরিট ল্যাম্পের আমার দুইটা জোন বা মন্ডল আছে। একটা হচ্ছে অন্তঃস্থ বিজারণ মন্ডল, বহিস্থ জারণ মন্ডল, আর হচ্ছে জারণ শিখা। তো অন্তঃস্থ বিজারণ যে মন্ডলটা থাকবে ওটার ভিতরের অংশটা হচ্ছে নীল থাকে, আর এতে অদগ্ধ গ্যাস ও কার্বন মনোক্সাইড আছে। এটা হচ্ছে একটা বিজারক পদার্থ, আর তাপমাত্রা কম। অন্তঃস্থ বিজারণে তাপমাত্রা কম, সেজন্য হচ্ছে বিক্রিয়াতে সহায়তা করে। আর হচ্ছে বহিস্থ জারণ। শিখার বাইরে হচ্ছে জারণ মন্ডল থাকবে, গ্যাসের পূর্ণ দহন হয়। আগেটাতে পড়লাম হচ্ছে অদগ্ধ গ্যাস, আর এটা হচ্ছে পূর্ণ দহন, আর কোনো কার্বন গুঁড়া অবশিষ্ট থাকে না। এবার হচ্ছে জারণ শিখা। জারণ শিখার তাপমাত্রাটা মনে রাখা লাগবে 1570 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে একদম 3 স্টার বলো 5 স্টার বলো সব, এটা মনে রাখা লাগবে। 1570 ডিগ্রি সেলসিয়াস জারণ শিখার তাপমাত্রা। আর শিখা পরীক্ষায় ব্যবহার করা হয়। এরপর আছে হচ্ছে বুনসেন বার্নার। বুনসেন বার্নারের ক্ষেত্রে হচ্ছে 3টা অংশ থাকে। অপরিষ্কারক যে রক থাকবে ওটা হচ্ছে বুনসেন। শিখার দুইটা উজ্জ্বল অনুজ্জ্বল শিখা। শিখা হচ্ছে দুইটা, উজ্জ্বল আর অনুজ্জ্বল। আর জ্বালানি হিসেবে হচ্ছে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এরপর নিচে আছে স্পিরিট ল্যাম্প। জ্বালানি হচ্ছে মেথিলেটেড স্পিরিট। স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে মেথিলেটেড স্পিরিট। আর স্পিরিট ল্যাম্পের যে শিখা হয় সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। আচ্ছা, উপরে যে শর্টকাটটা দেয়া সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখায় হচ্ছে যেগুলা থাকে সেগুলো মনে রাখার জন্য। কার্বন ডাই অক্সাইড, তাপ, আলো আর জলীয় বাষ্প থাকে অনুজ্জ্বল শিখায়। হ্যাঁ, তো এটা মনে রাখার জন্য শর্টকাটটা হচ্ছে কা তা আলি। কা দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তা দিয়ে তাপ, আ দিয়ে হচ্ছে আলো, আর লিতে হচ্ছে জলীয় বাষ্প। এরপরে এখানে কিছু হ্যাজার্ড সিম্বল আছে। সিম্বল পরীক্ষায় দিবে না, মানে চেনানোর জন্য আর কি মূলত একটু দেয়া, যে এগুলা বইয়ের মধ্যে আছে। এখন হ্যাজার্ড সিম্বলের ক্ষেত্রে কোন পদার্থ হচ্ছে কি ইউজ করে মারা হয় সেইটার একটা শর্টকাট আছে। যেমন ক্ষতিকর পদার্থ, একটা হচ্ছে অ্যান্টিফ্রিতে পোকা মেরে ফ্লোর পেইন্ট করলো। যেগুলো ক্ষতিকর পদার্থ থাকে, ক্ষতিকর পদার্থগুলো কি সেগুলো হচ্ছে অ্যান্টিফ্রিজ। তারপরে পোকা মারার ওষুধ, ফ্লোর প্রিন্টস, আর হচ্ছে পেইন্ট, এগুলো হচ্ছে ক্ষতিকর পদার্থ। তো পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে যে নিচের কোনটি ক্ষতিকর পদার্থ, তখন হচ্ছে আমরা এই 4টার মধ্যে যে কোনো একটা ওখানে থাকবে ওটা দাগায় দিয়ে আসতে হবে।
এরপর আছে উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থের একটা শর্টকাট এখানে, যে উত্তেজিত বিরু সোপ সিমেন্ট লঘু করলো। তো উত্তেজিত পদার্থের একটা হচ্ছে উত্তেজক, বিরুতে হচ্ছে বিরঞ্জক, সোপে হচ্ছে সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, আর লঘু অ্যাসিড ও ক্ষার দ্রবণ, এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। পরীক্ষায় যদি এমসিকিউ আসে নিচের কোনটি উত্তেজক পদার্থ, এই শর্টকাটটা মনে রেখে যে কোনো একটা থাকবে ওখানে, তো ওখান থেকে যে কোনো একটা দাগাই দিলেই হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে দাহ্য পদার্থ। তো কোনগুলা হচ্ছে দাহ্য পদার্থ? আপুকে জ্বরে পেলো, তো আতে হচ্ছে অ্যারোসল, এই পটা দিয়ে হচ্ছে পেট্রোলিয়াম, আর জ্বরে পেলো দিয়ে হচ্ছে জিঙ্ক পাউডার। আর মারাত্মক দাহ্য পদার্থ যেটা, ওটা হচ্ছে ডাল দিয়ে মনে রাখবো, ডাল, DAAL ডাল। ডিতে হচ্ছে ডাইইথাইল ইথার, এতে হচ্ছে অ্যাসিটিলিন, আরেকটা যে এ থাকবে ওটাতে অ্যারোসল, আর আরেকটা এল, ওটাতে হচ্ছে LPG CNG। আচ্ছা, LPG আর CNG হচ্ছে একটা ফুল ফর্ম আছে। LPG এর ফুল ফর্মটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আর CNG যে ফুল ফর্ম সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা যে CNG গুলো বাজারে চলতে দেখি সেগুলো হচ্ছে এই CNG, এই গ্যাসটা ইউজ করে চলে। এরপর এখানে আমি কিছু ক্ষয়কারী পদার্থের নাম দিছি। ক্ষয়কারী পদার্থ যেগুলো, সেগুলোর শর্টকাট হচ্ছে পরানাজ ব্লিচিং অ্যাসিড ও ক্ষার দিয়ে ড্রেন ক্লিন করলো। তো এখানে পরানের জন্য হচ্ছে পারক্সাইড, সেটা হাইড্রোজেন পারক্সাইড হতে পারে। তারপরে ব্লিচিং পাউডার তো আমরা সবাই চিনি, ব্লিচিং। আর আজের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। মানে আজ আসছে হচ্ছে সিলভার নাইট্রেটের সংকেতটা এরকম, তো AG থেকে হচ্ছে আজ। আর অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে হচ্ছে গাঢ় অ্যাসিড ও ক্ষার, আর ড্রেন ক্লিন করলো, ড্রেন ক্লিন দিয়ে হচ্ছে ড্রেন ক্লিনার। এরপর যে আছে সেটা হচ্ছে অত্যন্ত বিষাক্ত পদার্থ। এটার হচ্ছে একটা শর্টকাট, সেটা হচ্ছে একটা নাম, নাসিমা। তো নতে হচ্ছে নিকোটিন, সি দিয়ে হচ্ছে সায়ানাইড যৌগ, আর মাতে হচ্ছে মার্কারি লবণ। আচ্ছা, এরপর এখানে কিছু হচ্ছে জারক পদার্থ আছে। জারক পদার্থগুলো কি কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে কঠিন জারক পদার্থের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পেরিক্লোরাইড, কপার সালফেট, নাইট্রেট লবণ, হাইপোক্লোরাইট লবণ, আয়োডিন, পটাশিয়াম পেরিসায়ানাইড, এগুলো। আর তরল জারক রূপে আছে হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ, ব্রোমিন দ্রবণ উল্লেখযোগ্য। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা সঠিক মানে একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা তরল জারক গুলো মনে রাখবো, ওইগুলো মনে রাখবো না। কঠিন জারক মনে রাখার দরকার নাই, তরল জারক গুলো মনে রাখবো। তাহলে হচ্ছে দুইটা তো হাইড্রোজেন পারক্সাইড আর ব্রোমিন দ্রবণ, এই দুইটা ছাড়া যেগুলো থাকবে ওগুলো সব কঠিন জারক। তো পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি তরল জারক, দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে আর বাকি তিনটা অন্যগুলো থাকবে, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগাই দিব। আর কঠিন জারক আসলেও পারবো, এই দুইটা বাদে যেটা থাকবে ওটা দাগাই দিয়ে চলে আসবো। আর একটা গ্যাসীয় জারক, সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস, এটা একটু মনে রাখলেই হবে। তো আমরা গ্যাসীয়টা আর হচ্ছে তরল জারকটা এটা মনে রাখবো, তাহলে হচ্ছে কঠিন জারকটা মনে রাখা লাগতেছে না, কারণ কঠিন জারকের অনেকগুলো উদাহরণ, তো মনে রাখা একটু টাফ। এরপর আছে হচ্ছে পানি সক্রিয় বিজারক। তো পানির সংস্পর্শে প্রবলভাবে তাপোৎপাদী বিক্রিয়া সহকারে হাইড্রোজেন গ্যাস তৈরি করে সেই বিজারকগুলা কি কি আমরা একটু দেখি। সোডিয়াম ধাতু, ধাতব হাইড্রোক্সাইড, দুইটাই সোডিয়াম ধাতু আর ধাতব হাইড্রোক্সাইড। এখন ধাতব হাইড্রোক্সাইডের মধ্যে আবার হচ্ছে কিছু উদাহরণ এরা দিয়ে দিছে। সোডিয়াম হাইড্রেট দিয়ে দিছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে দিছে, তারপরে হচ্ছে সোডিয়াম বোরন হাইড্রেট এরকম দিয়ে দিছে। তো এই তিনটা একটুখানি মাথায় রাখলেই হবে, মানে জাস্ট সংকেতগুলো মাথায় রাখলেই হবে। আর উদাহরণ হচ্ছে সোডিয়াম ধাতু আর ধাতব হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে পানি সক্রিয় বিজারক। এরপর হচ্ছে আবার কিছু পদার্থ আছে এখানে যে ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সমূহ সংরক্ষণ, এই টপিকটার ভিতরে। সেগুলো হচ্ছে দাহ্য ও ক্ষতিকর উভয় যদি আসে পরীক্ষায় যে কোনটি নিচে দাহ্য ও ক্ষতিকর পদার্থ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মনে রাখবো টবেই দিয়ে, এটা হচ্ছে টবেই দিয়ে মনে রাখবো। টতে হচ্ছে টলুইন, বেতে বেনজিন, ইতে হচ্ছে ইথানল, এগুলো দাহ্য ও ক্ষতিকর দুইটাই। এরপরে দাহ্য ও বিষাক্ত। দাহ্য ও বিষাক্ত পদার্থগুলোর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, সেটা হচ্ছে আসো, ব্রো, ট্রাইকরো, অ্যানিলিন। তো আসো দিয়ে হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল, ব্রোতে ব্রোমিন, ট্রাইতে ট্রাইক্লোরোমিথেন, করতে হচ্ছে ক্লোরোফেনল, অ্যানিলিনে হচ্ছে নাইট্রো অ্যানিলিন। দাহ্য ও বিষাক্তের ক্ষেত্রে তোমরা হচ্ছে চেষ্টা করবা ছন্দ মিলায় মিলায় মনে রাখার, কারণ অনেক উদাহরণ তো এগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়, তো সেজন্য ছন্দ মিলায় মিলায় মনে রাখলে মনে থাকবে। এরপর এখানে হচ্ছে একটা ছক আছে, ছকের থেকে বেশি কিছু পড়ার দরকার নাই,
জাস্ট হচ্ছে রাসায়নিক দ্রব্যগুলা কি এটা একটু দেখে রাখতে হয়, আর হচ্ছে স্বাস্থ্যের উপরে কি প্রভাব ফেলতে পারে, পরিবেশের উপর প্রতিক্রিয়া ওটা না পড়লেও চলবে, হচ্ছে স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে, যেহেতু নার্সিং অ্যাডমিশন টেস্ট সেহেতু হচ্ছে রোগবালাই একটু বেশি মনে রাখলে ভালো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের মুখ গলা শ্বাসনালীতে প্রবাহ সৃষ্টি করবে, আর হচ্ছে যদি দেখা গেল বেশি ইনহেল হয়ে গেছে তখন হচ্ছে মৃত্যু হতে পারে। তারপর সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে চোখ মুখ ও শ্বাসনালীতে প্রদাহ আর ত্বকে ফোসকা ফেলে, আর যদি ইনহেল করি মানে নিঃশ্বাসের সাথে যদি যায় তাহলে হচ্ছে ওটা ফুসফুস আক্রান্ত করতে পারে। ওই যে মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, এই ছুঁড়ে মারে, তো সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো ছুঁড়ে মারে, তো এই জন্য হচ্ছে দেখবা মুখে ফোসকা পড়বে, তারপরে হচ্ছে ব্যথা ব্যথা হয়। তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটাও মারে, ত্বকে প্রদাহ সৃষ্টি করবে, চোখ মুখ জ্বালাপোড়া করবে। আর এখানে যেটা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা তীব্র শ্বাসকষ্ট সৃষ্টিকারী। কোনো সময় যদি হচ্ছে কোথাও থেকে এটা মানে পাওয়া যায় তখন এটা যদি আমরা ইনহেল করি শ্বাসকষ্ট হয়। তারপর আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়ার মধ্যে চোখ অন্ধকারী। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি চোখে পড়ে তাহলে চোখ অন্ধ হয়ে যায়। তারপর গলা শ্বাসনালী পাকস্থলীর মারাত্মক সংক্রমণ ঘটাইতে পারে। তারপর আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা লিকার অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা লিকার অ্যামোনিয়া, এটা একটু মনে রাখতে হবে। মারাত্মক শ্বাসকষ্ট, গলা ও শ্বাসনালীতে ক্ষত, চোখ জ্বালা পড়া, এগুলো হচ্ছে বেশিরভাগই সেম মানে শ্বাসকষ্ট হইতে পারে, ত্বকে প্রদাহ, তারপর হচ্ছে শ্বাসনালীর সমস্যা, ফুসফুস আক্রান্ত করতে পারে, এগুলা তেমন হচ্ছে মনে রাখলেই চলে, শুধু বাকিগুলা মনে রাখলেই হবে একটু। এখানে আবার প্রাইমারি স্ট্যান্ডার্ড আর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের একটা বৈশিষ্ট্য দিয়ে হচ্ছে পার্থক্য আকারে দেয়া আছে। ওই যে প্রথমে বলছিলাম না যে প্রাইমারি স্ট্যান্ডার্ডটা হচ্ছে ভালো, ও হচ্ছে ওর সবকিছু হ্যাঁ, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড একদম তার বিপরীত, তার উল্টা। তো প্রাইমারি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো এটা বিশুদ্ধ হবে, তারপরে বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করবে না, ভদ্র, ও যেটা আছে সেটাই থাকবে, চেঞ্জ হবে না, রাসায়নিক নিক্তি ক্ষয় করবে না, তুমি যেটাতে নিয়ে হচ্ছে ওটাকে মাপবা ও ওটার কোনো ক্ষতি করবে না, ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে দীর্ঘদিন পর্যন্ত। আর কি বলছিলাম, যেখানে সি থাকবে সেখানে হচ্ছে ওটা আমরা চোখ বন্ধ করে প্রাইমারি স্ট্যান্ডার্ড বসায় দিব, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে একটা সি আছে, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেখানেই আমরা সি পাবো সেখানেই আমরা হচ্ছে বসায় দিব ওটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, কিছু সংখ্যামূলক তথ্য আছে এখানে। সংখ্যামূলক তথ্যগুলোর ক্ষেত্রে দেখো, সকল ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা 99°C পর্যন্ত হয়। ওয়াটার বাথ একটা পদ্ধতি, ওটার তাপমাত্রা 99°C পর্যন্ত হয়ে থাকে, এর উপরে যাবে না, সর্বোচ্চ তাপমাত্রা 99°C। বালিবাথ যেটা, সেটাতে 100°C এর উপরে তাপ দিতে চাইলে তখন আমরা বালিবাথ ইউজ করব। ওয়াটার বাথের ক্ষেত্রে হচ্ছে 100°C এর তাপমাত্রা নিচে যেটা যদি আমরা দিতে চাই, এখানে দেয়া আছে সর্বোচ্চ যেহেতু 99°, তো 100°র নিচেই হবে। আর হ্যাজার্ড সিম্বল 10টা, মান যদি হচ্ছে 2.5 কম হয়, কম বা হচ্ছে 10 কম হলে সেটাকে আমরা ক্ষয়কারক পদার্থ বলতে পারি। আর দুইটা ডিজিটাল ব্যালেন্স, 2 ডিজিট যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে 0.01 গ্রাম ভর পর্যন্ত সঠিক মাপতে পারবে, আর 4 ডিজিট হচ্ছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত সঠিকভাবে মাপতে পারবে। আর অনুজ্জ্বল শিখার তাপমাত্রা 1570°C, এটা হচ্ছে মনে রাখা মাস্ট, এটা মনে রাখাই লাগবে যে অনুজ্জ্বল শিখায় তাপমাত্রা হচ্ছে 1570°C। এরপরে ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো পদ্ধতি। ম্যাক্রোতে মাপা যাবে হচ্ছে 0.5 থেকে 2 গ্রাম পর্যন্ত, আর যদি আমি এমএলএ বা লিটারে কাউন্ট করি তখন হচ্ছে 20 থেকে 30 ml পর্যন্ত ম্যাক্রোতে মাপা হবে। আর সেমি মাইক্রো হচ্ছে 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত, অথবা 10 থেকে 100 মিলিগ্রাম, মানে যেটা তোমার অপশনে থাকবে তুমি সেটাই দাগাবা। 50 থেকে 200 থাকতে পারে, 10 থেকে 100 থাকতে পারে, তো সেটাই তুমি হচ্ছে দাগায় দিয়ে আসবা। আর 0.05 থেকে 0.2 গ্রাম পর্যন্ত, এটা সঞ্জিত স্যারের বইতে দেয়া আছে, আসলেও আসতে পারে, যদিও হচ্ছে অ্যাডমিশনে বেশিরভাগ ফলো করা হয় হাজারি স্যারের বইটাই, তো দিয়ে রাখলাম। আর হচ্ছে 2 থেকে 4 ml পর্যন্ত। আর মাইক্রো যেটা, সেটা হচ্ছে 5 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত, আর 0.2 থেকে 1 ml পর্যন্ত। এটা একটু এই ছকটা জাস্ট একটু মনে রাখলেই হবে। এবার হচ্ছে চলে আসবো আমরা প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড বক্স। ল্যাবরেটরিতে কাজ করতে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হই আমরা। দেখা গেছে হাতে কোনো অ্যাসিড পড়ে গেল, চোখে কোনো কিছু ঢুকে গেল, অথবা শ্বাসের সাথে কোনো কিছু ভিতরে ঢুকে গেল, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, কি করা লাগবে এখন দেখি। ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে নিম্নতভাবে আহত ও অসুস্থ হয়ে পড়তে পারে, যেমন
গ্লাস সামগ্রী ব্যবহার করতে গিয়ে ত্বক কেটে গিয়ে রক্তপাত হতে পারে, স্বাভাবিক। তুমি ল্যাবে যাবা, ল্যাবের সব মানে বেশিরভাগই তোমার হচ্ছে কাঁচ সামগ্রী থাকবে, বেশিরভাগ কি সবই ধরতে গেলে তুমি একটা বিকার নিবা, তোমার ওটা কাঁচ থাকবে, দেখা গেছে যে হাতে লেগে কেটে গেল। অথবা একটা টেস্ট টিউব নিবা, ওটাও কাঁচের। তারপর রাসায়নিক পদার্থ ব্যবহার করতে গিয়ে মুখে চোখে ত্বকে আক্রান্ত হওয়া, উত্তপ্ত গ্লাস সামগ্রিক সংস্পর্শে বা বার্নারে শিখায় ত্বক পুড়ে যাওয়া, যখন তুমি বার্নার নিয়ে কাজ করবা তখন। আর পরীক্ষাগারে যদি কোনো কারণে, স্বাভাবিক অনেক ধরনের পদার্থ থাকে, কোথা থেকে কি আগুন লেগে যাইতেই পারে। হচ্ছে একটা ল্যাবরেটরি কিট, মানে আমার যে ফার্স্ট এইড কিটটা থাকবে ওটার ভিতরে কি কি থাকতে পারবে, সেটা হচ্ছে ব্যান্ডেজ থাকে একটা, ব্লেড থাকবে, তুলা থাকবে, ফরসেপ সেট থাকবে, লিউকোটেপ থাকবে, ডেটল থাকে, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা থাকে, বার্নল ক্রিম থাকবে, আর টিনচার আয়োডিন থাকবে ল্যাবরেটরি কিট বা হচ্ছে ফার্স্ট এইড কিট যেটা বলা হয় ওটার ভিতরে। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের পড়াশোনা মোটামুটি কমপ্লিট। তো এখন আমি হচ্ছে জাস্ট একটু একটা স্পট এক্সাম রাখছি এখানে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা জানানোর জন্য। তো আসতে পারে, নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাচ পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়? তো ওই প্রথম স্লাইডে আমরা দেখছিলাম যে সর্বোত্তম কাচ পরিষ্কারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ছিল আমাদের। আবার হচ্ছে নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সোডিয়াম কার্বনেট। কারণ কি এখানে হচ্ছে সি ছিল, সি আছে, তো সোডিয়াম কার্বনেট।